আচ্ছা, অ্যাটমসফেরিক সার্কুলেশন যেটা, এখন এই যে ওশান সারফেস থেকে কন্টিনিউয়াস বা বিভিন্ন ওয়াটার বডি থেকে কন্টিনিউয়াস যে ইভাপোরেশনের মাধ্যমে পানি ওগুলা এই অ্যাটমসফিয়ারে ব্যাক করতেছে, তখন কি হচ্ছে, পানিগুলা কিন্তু ইভাপোরেশনের মাধ্যমে যখন ব্যাক করতেছে এটা কিন্তু গ্যাসিয়াস ফর্মে থাকতেছে, এবং তখন কিন্তু ক্লাউড বলো, হাইড্রোলজিতে আমি ফার্স্ট চ্যাপ্টার পড়াইছিলাম যে ক্লাউড কিন্তু এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। তারপরে বাতাসের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাস মুভ করতেছে, টেম্পারেচারটা এক জায়গা থেকে আরেক জায়গায় হালকা ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, বা যেখানে দেখো যে টেম্পারেচার গরম যখন খুব বেশি পড়ে তখন পরক্ষণেই দেখা যায় 2-1 দিনের মধ্যেই তখন নিম্নচাপ শুরু হয়। কেন এটা শুরু হয়? কারণ এক জায়গায় যখন টেম্পারেচারটা কমে যায় বা এক জায়গায় যখন টেম্পারেচারটা বেড়ে যায় তখন অন্য অঞ্চল থেকে ওই হালকা ঘনত্বের স্থান থেকে ভারী ঘনত্বের স্থানের দিকে তখন এই বাতাস বলো, মানে হিট এনার্জি বলো, এগুলা সব রোটেট করে। তো এই কনসেপ্টের উপরই আসলে অ্যাটমসফেরিক সার্কুলেশনের দুইটা টাইপস দেখানো হয়েছে, একটা হলো হেডলি সার্কুলেশন আর একটা হলো জেনারেল অ্যাটমসফেরিক সার্কুলেশন। তো অ্যাটমসফেরিক সার্কুলেশনের মধ্যে দুইটা পয়েন্ট আরো ইনক্লুড হবে, এই পয়েন্টটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। যদি অ্যাটমসফেরিক সার্কুলেশন নিয়ে শর্ট নোট আসে যে যদি বলা হয় যে অ্যাটমসফেরিক সার্কুলেশন 2 মাসের জন্য আসে, তাহলে কি এই পয়েন্টগুলো দিয়ে এইটুকু লিখলেই হবে, আর দুইটা টাইপস আছে, জাস্ট টাইপস গুলোর নাম লিখবে। কিন্তু যদি ব্রিফলি ডেসক্রাইবের কথা বলা হয় যে ব্রিফলি ডেসক্রাইব করো, তাহলে কিন্তু তখন হেডলি সার্কুলেশন, যেটা হেডলি সার্কুলেশন, জেনারেল অ্যাটমসফেরিক সার্কুলেশন, তখন কিন্তু দুইটাই আমাদের ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখবা যে যখন নাম্বারের উপর ডিপেন্ড করতেছে যে কত নাম্বারের উপর তোমাদের আসতেছে। আচ্ছা, এরপর আসি হিট ইমব্যালেন্স বিটুইন ইকুয়েটর এন্ড পোল আর্থস রোটেশন, যেটা বললাম একটু আগেই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন এই টেম্পারেচার বা এয়ার উইন্ড যেটাকে বলি না কেন, এটা যখন মুভ করতেছে তখন এই অ্যাটমসফেরিক সার্কুলেশনটা হচ্ছে। এখানে আর আই গতদিন দেখাইছিলাম, আর আই আর এই দুইটা ভ্যালু, ইকুয়েটরে কত, পোলে কত, এই দুইটা ভ্যালু এখানে দেওয়া আছে, এই দুইটা ভ্যালু মুখস্থ করো। আর অ্যাটমসফেরিক ফাংশন অ্যাজ ভাস্ট হিট ইঞ্জিন টু ট্রান্সফার এনার্জি ফ্রম ইকুয়েটর টু পোল, পোল থেকে ইকুয়েটরে এই এনার্জি গুলা ট্রান্সফার হয়। পোল কি জিনিস, ইকুয়েটর কি জিনিস, এই নামগুলো তো শুনছি আমরা, তাই না? জি মিস। আচ্ছা, এখন একটা ফিগার আমি দেখাচ্ছি, এই ফিগারটাও যদি অ্যাটমসফেরিক সার্কুলেশন শর্ট নোট লিখতে হয়, এই ফিগারটাও তোমরা অ্যাড করতে পারবা। ঠিক আছে, পোলের কাছে ভ্যালু হলো 90 আর ইকুয়েটরের কাছে ভ্যালু হলো 270। আর এখান থেকে এখানকার যে ফিগারগুলা, এরপরেও কিছু ফিগার পাবা, ফিগারগুলোর অ্যারোটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যারো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তো পোলের টেম্পারেচার যখন হলো ডিক্রিজ করে, তখন এখান থেকে উইন্ডটা রোটেট করে ইকুয়েটর থেকে আবার ইকুয়েটরে এসে যখন টেম্পারেচার ইনক্রিজ করতেছে তখন আবার পোলে ব্যাক করে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি হেডলি সার্কুলেশন। হেডলি সার্কুলেশন আর জেনারেল অ্যাটমসফেরিক সার্কুলেশন দুইটার কাহিনীটা সেম, পার্থক্যটা কোথায়? এক জায়গায় হেডলি সার্কুলেশন আমরা কনসিডার করতেছি আর্থ সারফেস কে নন রোটেটিং স্ফিয়ার, মানে আর্থ কোনো রোটেট করতেছে, আমরা নর্মাল সবসময় কি জানি যে আর্থ কিন্তু কন্টিনিউয়াস রোটেট করতেছে, কিন্তু হেডলিস ইকুয়েশনটা বা হেডলিস থিওরেম জেনারেট করার সময় এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন হিসেবে চিন্তা করা হয়েছে যে আর্থ সারফেস হলো নন রোটেটিং স্ফিয়ার, আর জেনারেল অ্যাটমসফেরিক সার্কুলেশনের সময় আর্থ সারফেসকে রোটেটিং স্ফিয়ার হিসেবে কনসিডার করা হচ্ছে। তো যদি নন রোটেটিং স্ফিয়ার বলা হয় তখন সেই ক্ষেত্রে ফিগারটা দেখে ডেসক্রাইব করবা, এয়ার
rise near the equator. ইকুয়েটরের কাছে কি হচ্ছে, টেম্পারেচারটা বাড়তেছে। ট্রাভেল ইন দ্য আপার অ্যাটমসফিয়ার, মানে পোলের দিকে যাচ্ছে। যখন এখানকার টেম্পারেচার বাড়তেছে তখন পোলের দিকে যাচ্ছে। দেন কুল অ্যান্ড ডিসেন্ড ইনটু লোয়ার অ্যাটমসফিয়ার। এখানে টেম্পারেচার বাড়তেছে, বাড়ার পর পোলে যাচ্ছে, পোলে টেম্পারেচার কমে যাচ্ছে, দেন আবার ইকুয়েটরে ব্যাক করতেছে। যে ফিগারটা আমি একটু আগে দেখালাম সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। বুঝতে পারছো হেডলি সার্কুলেশনটা? হ্যালো, জি মিস। আচ্ছা এরপর আসি জেনারেল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন। জেনারেল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনকে এখানে আর্থ সারফেসকে রোটেটিং স্ফিয়ার হিসেবে কনসিডার করা হয়েছে। আচ্ছা এখানে এটারই একটা ডেসক্রিপশন বলা হয়েছে, when a ring of air about the earth moves towards the pole, velocity of air with respect to the land surface increases, producing a westerly air flow. এটুকু বোঝানোর আগে, এটা হলো এই জেনারেল, এটা কিন্তু উপরেরটা না, হেডলিস্টটা না, এটা জেনারেল অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনের ডেসক্রিপশন। আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে এখন আমরা আর্থ সারফেসকে রোটেটিং স্ফিয়ার কনসিডার করতেছি। আর্থ সারফেসকে রোটেটিং স্ফিয়ার যখন মানে চিন্তা করব, তখন এখানে তিনটা জোন তৈরি হয়ে যাবে। একটা ইস্টার্লি জোন, একটা ওয়েস্টার্লি, একটা ট্রপিক্যাল সেল। ঠিক আছে, তিনটা জোন। আর এই দুইটার আর একটা করে নাম আছে মিডল সেল, পোলার সেল। তো এখানে তখন একটা, একটু আগে যেটা দেখলে একটা জোন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি যখন আর্থ রোটেট করবে তখন এখানে উইন্ডের একটা ইফেক্ট আসবে, তখন তিনটা জোনে এটা কনভার্ট হয়ে যাচ্ছে। 30 ডিগ্রি 60 ডিগ্রিতে এটা ডিভাইড হয়েছে। ঠিক আছে, তো পোলার সেলে যেটা হচ্ছে, যেটা বলছিলাম যে অ্যারোগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো যখন উইন্ড রোটেট করছে, সরি আর্থ রোটেট করতেছে, তখন এখানে বাতাসের একটা বাধা পাবে না। রোটেট করতেছে, বাতাস তার নিজস্ব গতিতে চলতেছে, তখন একটা বাধা আসে। তখন যেটা হয়, তখন এখানে একটা ফোর্স জেনারেট করে। Coriolis ফোর্সটা কি আমরা দেখি, অ্যাপারেন্ট ফোর্স অ্যারাইজিং ফ্রম দ্য আর্থস রোটেশন কজিং দ্য চেঞ্জ ইন উইন্ড ডিরেকশন এন্ড ভেলোসিটি। আর্থের রোটেশনের কারণে উইন্ডের ভেলোসিটি এবং ডিরেকশনের যদি পরিবর্তন হয়, সেটাকে আমরা Coriolis ফোর্স বলি। এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। তো এই ফোর্সটার কারণেই ম্যাক্সিমাম ইফেক্ট পড়ে মিডল সেলে। Coriolis ফোর্সের ম্যাক্সিমাম ইফেক্ট আমরা পাবো মিডল সেলে। ট্রপিক্যাল সেলে কি হয়, হিটেড এয়ার, মানে ট্রপিক্যাল সেল কিন্তু একদম লাস্টেরটা, তার মানে এখানে ইকুয়েটরের প্রভাবটা বেশি। ইকুয়েটরে কি হয়, হিটেড এয়ার পোলের দিকে মুভ করে, তারপরে পোল থেকে 30 ডিগ্রি ল্যাটিটিউডে আবার এটা পোল থেকে ইকুয়েটরে ব্যাক করে। এই জিনিসটাই এখানে বর্ণনা করা আছে, আর যেটা আমি বললাম আর কি। ঠিক আছে, তো মনে রাখতে হবে 30 ডিগ্রি ল্যাটিটিউডের মধ্যেই এই সার্কুলেশনটা হয়। নেক্সট যদি পোলার সেলের কথা বলি, পোলার সেলের ক্ষেত্রে সেম ওয়েতে এখানে দেখো বলা আছে এয়ার রাইজেস এট 60 ডিগ্রি ল্যাটিটিউড। এখানে কিন্তু 60 ডিগ্রি ল্যাটিটিউডের কাজ হবে। ফ্লো টুয়ার্ডস দ্য পোল এট আপার লেভেল, আপার লেভেলটা পোলের দিকে আসে, তারপর টেম্পারেচার ডিক্রিজ করে কুল ডাউন হয় এবং এটা ইকুয়েটরের দিকে মুভ করা শুরু করে। একই কথাই ঘুরে ফিরে, জাস্ট কিছু ইনফরমেশন অ্যাড হচ্ছে। মিডল সেলে পার্থক্য যেটা বলছিলাম, যে মিডল সেলে যেটা হচ্ছে, দুইটা সেল কিন্তু দেখো এখানে খেয়াল করছো কিনা, দুইটা সেলের ডিরেকশন একই দিকে, মিডল সেলটা খেলে অন্যদিকে। তাহলে দুইটা সেল যখন একই দিকে রোটেট করতেছে, তাহলে কি মাঝখানেরটার মধ্যে প্রেসার দিচ্ছে, মাঝখানে এই Coriolis ফোর্সের ইফেক্টটা সবচেয়ে বেশি। বুঝতে পারছো এই অ্যাটমসফিয়ারিক সার্কুলেশনটা? তোমরা কি আসো না ঘুমায় গেছো? আচ্ছা, ইকুয়েটর থেকে পোলে যদি মুভ করে, যেখানে থেকে ইস্টার্লিস ওয়েস্টার্লিস, ইকুয়েটর থেকে পোলে যদি মুভ করে, সেটাকে আমরা বলবো ওয়েস্টার্লিস উইন্ড। ওয়েস্টার্লি ইকুয়েটর থেকে পোলের দিকে মুভ করলে, আর পোল থেকে ইকুয়েটরে মুভ করলে সেটাকে বলা হয় ইস্টার্লিস উইন্ড। এই যে এক্সট্রা অনেক ইনফরমেশন গুলা দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু লিখে রাখো, এখানে কিন্তু লিখা নেই, এগুলা ডেসক্রাইব করার সময় অ্যাড করবা। আচ্ছা এরপর আসি সাইক্লোন। এই সাইক্লোন, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন, এই টপিকটা এখানেও আছে, প্রিসিপিটেশন চ্যাপ্টারও আছে। তোমরা যেখান থেকেই লিখো না কেন আমার কোনো আপত্তি নাই। প্রিসিপিটেশন চ্যাপ্টার আর একটু ইলাবোরেট ওয়েতে আছে, বাট ওখানে ফিগার নাই, আর এইটাতে ফিগার আছে,
এবং ডেসক্রিপশনটা কিছু শর্ট করে দেওয়া আছে। তো যেখানে অবশ্যই মনে রাখবা ফিগার কিন্তু ফিগার যদি অ্যাড করো একটা কোশ্চেনের অ্যান্সার ওটা কিন্তু এনরিচ হয়। তাহলে চেষ্টা করবা কোশ্চেন অ্যান্সার যখন করবা তখন ফিগার অ্যাড করতে, যদি পসিবল। খুব ক্রিটিক্যাল যদি ফিগার না থাকে তাহলে ফিগার অ্যাড করার চেষ্টা করবা। আচ্ছা, সাইক্লোনের বিষয়টা আসি, যে লো প্রেসার around which air flows in a counter clockwise direction in northern hemisphere. কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে এয়ার ফ্লো করে নর্দার্ন হেমিস্ফিয়ারে, আর ক্লকওয়াইজ রোটেট করে সাউদার্ন হেমিস্ফিয়ারে। এবং পরীক্ষার সময় তোমরা এই জিনিসটি উল্টা করবা, নর্দার্ন হেমিস্ফিয়ারে কাউন্টার ক্লকওয়াইজ, সাউদার্ন হেমিস্ফিয়ারে ক্লকওয়াইজ, দুইটা অপোজিট ডিরেকশনে হচ্ছে, তখন মাঝখানে কিন্তু লো প্রেসার জেনারেট হয়, যেটার কারণে সাইক্লোন হয়। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, জি মিস। এখন শুনতে পাচ্ছ? জি মিস। জি মিস। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে তো এই কারণে মোবাইলটা আবার সুইচ করলাম। আচ্ছা, ট্রপিক্যাল সাইক্লোনের ক্ষেত্রে লো ল্যাটিটিউড 5 থেকে 10 ডিগ্রির মধ্যে ট্রপিক্যাল সাইক্লোনটা ফর্মই করে, তার মানে বুঝতে পারতেছো এটা লোয়ার ল্যাটিটিউডে ফর্ম করে। আর নরমাল সাইক্লোনের কথা কিছু বলা নাই। ট্রপিক্যাল সাইক্লোনে লোয়ার ল্যাটিটিউডে এই লোয়ার প্রেসার যেটা সেটা জেনারেট করে, এবং হিট কনডেনসেশন অফ ওশান ভ্যাপার, ওশান ভ্যাপার থেকে যখন হিটটা একসাথে ঘনীভূত হয় তখন এখানে ট্রপিক্যাল সাইক্লোনের যে লোয়ার প্রেসারটা সেটা জেনারেট হয়। এক্সট্রা ট্রপিক্যালের পার্থক্যটা কি? এখানে শুধুমাত্র হিট কনডেনসেশনের কথা বলা হয়েছে। এক্সট্রা ট্রপিক্যালে ওয়ার্ম এয়ার, কোল্ড এয়ার দুইটাই একসাথে জেনারেট হয়, এবং দুইটা একসাথে যখন ঘোরে তখন এখানে বাধা পেয়ে এই যে সার্কুলার যে মোশনের যে লোয়ার প্রেসার, মাঝখানে যে লোয়ার প্রেসারটা জেনারেট হয় সেটার জন্য এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন হয়। একটাতে লোয়ার ল্যাটিটিউডে হচ্ছে আর হলো শুধুমাত্র হিট কনডেনসেশন, আরটাতে ওয়ার্ম এয়ার, কোল্ড এয়ার দুইটাই হচ্ছে, সেটার জন্য এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে। এখানে কিছু ডেফিনেশন আছে এই ফিগারটার, যে যে কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, যে ওয়ার্ম এয়ার ফ্রন্ট হলো এই যে যেটা ফ্ল্যাট স্লোপ এবং স্লো প্রসেস যেটাতে হয় সেটা বলতেছি আমরা ওয়ার্ম এয়ার ফ্রন্ট। আর ফ্রন্ট কি? a surface of discontinuity between two adjacent air masses of different temperature, দুইটা টেম্পারেচার, এখানে ওয়ার্ম এয়ার, কোল্ড এয়ার দুইটা টেম্পারেচার মাঝে যে একটা ডিসকন্টিনিউশন সেটাকে আমরা বলতেছি ফ্রন্ট। এই ডেফিনেশন গুলো মুখস্থ করতে হবে। এরপর আসি টেম্পারেচার। টেম্পারেচারে কিছু ভাগ দেওয়া আছে, বিভিন্ন টাইপস। নরমাল এগুলো তোমাদের জানার কথা। এভারেজ টেম্পারেচার বলতে অ্যারিথমেটিক মিন বোঝানো হচ্ছে। নরমাল টেম্পারেচার বলতে নরমাল একটা দিন অথবা একটা মাস অথবা একটা বছরের যে টেম্পারেচার সেটাই স্পেসিফিক ভাবে। মিন ডেইলি হলো একটা দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন। মিন মান্থলি এক মাসের সর্বোচ্চ এবং সর্বনিম্ন। মিন অ্যানুয়াল এভারেজ অফ মান্থলি মিন, প্রত্যেকটা মান্থলি যে মিন করলা একটা মাসের সর্বোচ্চ ইয়ে, সে প্রত্যেকটা মাসের ওই মান্থলি মিনটাকে সবগুলা 12টা যখন পাবো, 12টার এভারেজ নিলে তখন আমরা পাচ্ছি মিন অ্যানুয়াল। ল্যাপস রেট, টেম্পারেচার ইনভার্সন, খুব ইম্পর্টেন্ট দুটো ডেফিনেশন। ল্যাপস রেটে হলো ডিক্রিজ অফ টেম্পারেচার, টেম্পারেচার ইনভার্সনে ইনক্রিজ অফ টেম্পারেচার। এটাও ভুল করো তোমরা পরীক্ষায়, দুইটা জাস্ট উল্টা করে দাও। তো ল্যাপস রেটে মনে রাখবা ডিক্রিজ টেম্পারেচার ডিক্রিজ করে উইথ অল্টিটিউড ইন ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের যে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে সেটাকে আমরা বলতেছি ল্যাপস রেট। এখানে ল্যাপস রেট ড্রাই এবং স্যাচুরেটেড কন্ডিশনের জন্য ভ্যালু দেওয়া আছে, একটা 9.8 একটা 6.5। আর টেম্পারেচার ইনভার্সন হলো ইনক্রিজ ইন টেম্পারেচার উইথ অল্টিটিউড, সেম জিনিস। এট নাইট আরআই আউটগোয়িং টেম্পারেচার, মানে দিনের বেলা টেম্পারেচার বেশি, রাতের বেলা টেম্পারেচার কম। এই সিনারিও কোন জায়গার কথা শুনছো যে এরকম পাওয়া যায়? দিনের বেলা টেম্পারেচার বেশি, রাতের বেলা টেম্পারেচার কম, কোথায় পাই আমরা? মিডল ইস্টে। মিডল ইস্টে, রাইট। মরুভূমির আশেপাশে যে এলাকাগুলো সেখানে এই যে ফেনোমেননটা হয়, ওখানে দিনের বেলা এক টেম্পারেচার, রাতের বেলা আরেক টেম্পারেচার থাকে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ওয়াটার ভেপার। এখান থেকে যেগুলো দেখাবো সেগুলো তোমাদের ম্যাথে লাগবে। মানে এই চ্যাপ্টারে কিছু ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ম্যাথ আছে, বাট ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়, আসে না যে তা না, বাট ম্যাথ গুলো সোজা। স্পেসিফিক হিউমিডিটি এগুলা বাচ্চাকালে পড়ে আসছো। মাস অফ ওয়াটার ভেপার পার ইউনিট মাস অফ ময়েশ্চার, এগুলা নতুন করে বোঝানোর কিছু নাই। কিউভি এর একটা ফর্মুলা আছে, কিউভি হলো স্পেসিফিক হিউমিডিটি, কোনটার কি নাম সেটা মনে রাখতে হবে। রো ভি ডেন্সিটি অফ ওয়াটার ভেপার, রো এ ডেন্সিটি অফ ময়েস্ট এয়ার। P equal to, sorry, rho equal to, so P equal to R, rho A RAT। এখানে R A এর ভ্যালু গ্যাস কনস্ট্যান্ট, ময়েশ্চার এর জন্য, আর টি এর ভ্যালু ড্রাই এয়ারের জন্য, এটা ফিক্সড, এই ভ্যালুটা মুখস্থ রাখবা। এই ফর্মুলা একটু পরে আমি যাচ্ছি। রো এর এখানে আরেকটা ফর্মুলা আছে, মেইনলি এই ফর্মুলাটা লাগে না, লাগে এই ফর্মুলাটাই, রো এ ইকুয়াল টু পি ডিভাইড বাই আর এট। যদি পি বের করতে দেয় তাহলে জাস্ট আর সাইড চেঞ্জ করলেই হয়। তারপরে ই এর ভ্যালু দেওয়া আছে, সরি ই এর ফর্মুলা দেওয়া আছে রো বি আর বি টি। ই হলো ভেপার প্রেসার, আর বি কি গ্যাস কনস্ট্যান্ট, এটারও ফর্মুলা দেওয়া আছে। রিলেটিভ হিউমিডিটি আর এইচ, ইএস হলো স্যাচুরেটেড ভেপার প্রেসার, এটার ফর্মুলা 611 এক্সপোনেনশিয়াল 17.23 টি। টি হলো একটু আগে যেটা দেখলাম নরমাল টেম্পারেচার। এখানে নতুন একটা জিনিস যেটা শিখবা সেটা হলো টিডি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। দিনের একটা সময় বা টেম্পারেচার যখন ধরো যে মানে দিনের একটা সময় যখন এই এয়ারটা স্যাচুরেটেড হচ্ছে, ফার্স্ট যে টেম্পারেচারে স্যাচুরেটেড হচ্ছে সেই টেম্পারেচারটাকে আমরা বলতেছি ডিউ পয়েন্ট টেম্পারেচার। মানে সারাদিনের একটা সময় তো স্যাচুরেটেড কন্ডিশনে থাকে এয়ারটা, ধরো যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার পরের যে কিছুক্ষণ টাইম সেটা দেখা যায় স্যাচুরেটেড অবস্থায় থাকে। তো প্রথম যে টেম্পারেচারটার জন্য এই স্যাচুরেশনটা স্টার্ট হয় সেটাকে আমরা বলতেছি ডিউ পয়েন্ট টেম্পারেচার। এবং এটাকে মেজার করা হয় সাইক্রোনোমিটার দিয়ে অথবা হাইগ্রোমিটার দিয়ে। ডিউ পয়েন্ট টেম্পারেচারটা আরেক ডিউ পয়েন্ট টেম্পারেচার হলো দিনের ধরো যে 24 আওয়ার, 24 আওয়ারের মধ্যে টেম্পারেচার, এয়ারটা তো স্যাচুরেটেড কন্ডিশনে যাবে, বলে না বাতাসের আর্দ্রতা আজকে এত। তো এই টেম্পারেচারটা প্রথম মানে স্যাচুরেটেড কন্ডিশন, ড্রাই এয়ার কন্ডিশনে থাকে, স্যাচুরেটেড কন্ডিশনে থাকে, আর ময়েস্ট কন্ডিশনে কোনো যখন বৃষ্টি হচ্ছে আর কি তখন। তো দিনের যে তাপমাত্রায় প্রথম স্যাচুরেটেড কন্ডিশনে যাবে, মানে জাস্ট স্যাচুরেটেড হইছে, ওই টেম্পারেচারটাকে আমরা বলবো ডিউ পয়েন্ট টেম্পারেচার। মানে বাতাসটা জাস্ট স্যাচুরেটেড হইছে, এখনো ময়েস্ট কন্ডিশন বা ওরকম কোনো সিচুয়েশনে যায় নাই, সেই সময়টার কথা। এরপর উইন্ড স্পিড, উইন্ড স্পিড মেজার করা হয় অ্যানিমোমিটার দিয়ে, উইন্ড স্পিডটা আমরা মেজার করতে পারি। আচ্ছা, উইন্ড স্পিডের এখানে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, অ্যানিমোমিটার দিয়ে ডিরেক্ট উইন্ড স্পিড মাপা যায়, ঠিক আছে, ডিরেক্ট মেজারমেন্ট করা, এটাকে ডিরেক্ট মেজারমেন্ট প্রসেস। স্পিড মেজার করা হয় এবং কতটুকু হাইট থেকে স্পিডটা মাপবো, তো এটা স্ট্যান্ডার্ড হলো 2 মিটার, ঠিক আছে। তো এখানে দুইটা টাইপস এর উইন্ড স্পিড মেজারমেন্টের আমরা প্রোফাইল পাই। একটা হলো লগারিদমিক ভেলোসিটি প্রোফাইল, আর একটা হলো পাওয়ার ল প্রোফাইল। শর্ট নোট আসলে এখান থেকে এই জিনিসগুলো দিতে হবে। ম্যাথ করতে আমাদের পাওয়ার ল প্রোফাইলটা লাগে, বাট লগারিদম প্রোফাইলটা আমরা ইউজ করি না খুব একটা। লগারিদমিক প্রোফাইলটা ইউজ করি আমরা ওপেন চ্যানেল ফ্লো অথবা ফ্লুইড মেকানিক্স এর জন্য। ফ্লুইড মেকানিক্স আর ওপেন চ্যানেল ফ্লোতে আমরা এই লগারিদমিক প্রোফাইলটা ইউজ করি, আর পাওয়ার ল প্রোফাইল ইউজ করি হাইড্রোলজিতে। তো এরপরের যে চ্যাপ্টার গুলা দেখবা এখানে এই ফর্মুলাটা একদম ফুল, এই মানে চ্যাপ্টার বলো তারপরের যে স্ট্রিম ফ্লো প্রিসিপিটেশন এগুলো সবগুলাতে এই ফর্মুলাটা লাগবে। হ্যাঁ, এটা এমন না যে খালি এতটুকু ফর্মুলা দিয়ে এইটুকু পিচ্ছি ম্যাথ, তা না,
ইউ বের করতে মানে ভেলোসিটি বের করতে এই ফর্মুলাটা ইউজ হবে এরপরে। এর সাথে আরো ম্যাথের পার্ট থাকবে, কিন্তু একটা ধরো যে ম্যাথে যেমন ভেলোসিটি লাগে, স্পিড লাগে, উইন্ড স্পিড, টেম্পারেচার, তো ভেলোসিটি বের করতে আমরা এই ফর্মুলাটা ফার্দার আরো ইউজ করব। তো এটা মনে রাখতে হবে। আচ্ছা, পাওয়ার ল প্রোফাইলে আমি আর একটা গ্রাফ এঁকে দিচ্ছি। এই গ্রাফটা তোমাদের এখানে আঁকা নাই। এদিকে এলিভেশন, এদিকে উইন্ড স্পিড। যদি শর্ট নোট আসে লগারিদমিক প্রোফাইল আর পাওয়ার ল প্রোফাইলের, তাহলে এই এটার তো ডেসক্রিপশন ছোট করে আছে। পাওয়ার ল প্রোফাইলের এই ফর্মুলাটা দিবা আর এই গ্রাফটা আঁকবা, তাহলে হবে। এখন আসি ম্যাথটাতে। u1 এর ভ্যালু দেওয়া আছে, z1 দেওয়া আছে, z2 দেওয়া আছে, u2 বের করতে হবে। কিছুই না, সব দেওয়া আছে, ফর্মুলায় বসায় u2 বের করা যাবে। এটা বোঝানোর কিছু নাই। আচ্ছা, এক্সাম্পল 1 থেকে আসি। এখান থেকে ম্যাথগুলা ইজি আছে, কিন্তু ম্যাথগুলা মানে একই টাইপসের আর খুব বেশি ভ্যারিয়েশনও নাই, বাট আসে পরীক্ষায়। আচ্ছা, একটা প্রেসার দেওয়া আছে 100 কিলো প্যাসকেল, নরমাল টেম্পারেচার দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, ডিউ পয়েন্ট টেম্পারেচার দেওয়া আছে 16 ডিগ্রি সেলসিয়াস, ভেপার প্রেসার, রিলেটিভ হিউমিডিটি আর রো এ বের করতে দিচ্ছে। এখন আসি ফর্মুলাগুলো যেটা একটু আগে দেখে আসলাম। আচ্ছা, রো এ বের সরি রিলেটিভ হিউমিডিটি বের করতে ই ডিভাইড বাই ইএস লাগতেছে। তাহলে ইএস বের করতে পারবো কিভাবে? 611 এক্সপোনেনশিয়াল 17.27 টি ডিভাইড বাই 237.3 প্লাস টি। আর ই ইকুয়াল টু ইএস করসপন্ডিং টু টিডি, মানে পার্থক্যটা কি? ইএস যখন ইউজ করতেছো তখন কিন্তু এখানে টি ইউজ করতেছো, আর ই যখন করবা তখন ইউজ করবা টিডি, মানে ফর্মুলা সেম থাকবে। ই এর ক্ষেত্রেও 611 এক্সপোনেনশিয়াল 17.27 টিডি ডিভাইড বাই 237.3 প্লাস টিডি। ফর্মুলা সেম, জাস্ট একটাতে নরমাল টেম্পারেচার, একটাতে ডিউ পয়েন্ট টেম্পারেচার বের হবে। তো এখান থেকে আর এইচ বের করতে পারবো। রো এরপরে বের করতে কি বলছে? রো এ বের করতে পি লাগবে আর এ টি, আর এ জানি না। আর এ বের করতে লাগবে হলো আমাদের 1 প্লাস 0.608 কিউভি আর ডি। আর ডি এর ভ্যালু দেওয়া আছে, বাট কিউভি জানি না। কিউভি কোথায় পাবো? কিউভি ইকুয়াল টু 0.622 ই ডিভাইড বাই পি। ই তো এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, পি তো গিভেনই আছে। এখন ম্যাথটা দেখি। ফর্মুলাগুলো মুখস্থ রাখলে ম্যাথটা কোনো ব্যাপারই না। যেটা বললাম, প্রথমে ইএস বের করছি, ই বের করছি, এখান থেকে আর এইচ বের হয়েছে, তারপরে কিউভি বের করছি, আর এ বের করছি, আর এখানে যে টিটা আছে রো এ ফর্মুলা টি, সেটা অবশ্যই কেলভিনে কনভার্ট করে নিতে হবে। এটা মনে রাখো। বাকি সব জায়গায় টেম্পারেচার নরমাল যেটা আছে সেটাই বসানো যাবে, কিন্তু রো এ তে যে টেম্পারেচারটা বসবে সেটা কেলভিনে বসবে। এখান থেকে রো এর ভ্যালু পাবা। বুঝতে পারছো? ম্যাথটা কি খুব কঠিন? না মিস। আচ্ছা, এটা যদি বোঝো পরের গুলো সবই বুঝবা। এখানে সেম জিনিস, পি এর ভ্যালু দেওয়া আছে, টি দেওয়া আছে, টিডি দেওয়া আছে। ই বের করতে পারবো আমরা এই যে ফর্মুলা দিয়ে। আর এইচ লাগবে, আর এইচ বের করতে ই ডিভাইড বাই ইএস। তো ইএস নাই, ইএস টাও বের করে ফেললাম, একই ফর্মুলা দিয়ে বের করা যাবে। তারপরে রো কিউভি বের করতে ই ডিভাইড বাই পি, কিউভি বের হয়ে গেল। ইউনিট গুলা পরীক্ষা, তোমরা ম্যাথটা বেশি সোজা তো, পরীক্ষায় আসলে খুশির চোটে তোমরা তখন ইউনিট দাও না, খালি ভ্যালু বসায় রাখো, তো ইউনিট দিতে ভুলে যাও না। আচ্ছা, এরপরে রো এ লাগবে হলো পি ডিভাইড বাই আর এ টি। তাহলে আর এ বের করে নিতে হবে, কিউভি জানি, এ ভ্যালুটা তো মুখস্থই ভ্যালু, দেন টি বসালাম, শেষ। আচ্ছা, এক্সাম্পল 3, টি দেওয়া আছে, আর এইচ দেওয়া আছে, পি দেওয়া আছে, ক্যালকুলেট করতে হবে ই কিউভি আর এইচ। তো আর এইচ টি যেহেতু দেওয়া আছে, টি দিয়ে আমরা ইএস টা বের করতে পারবো, কিন্তু টিডি দেওয়া নেই, কাজে ই বের করতে পারবো না। কিন্তু তাহলে ই কিভাবে বের করব? আর এইচ ইকুয়াল টু কি জানি? ই ডিভাইড বাই ইএস। আর এইচ তো দেওয়া আছে 0.35, ইএস বের করলাম, তাহলে এখান থেকে সাইড চেঞ্জ করলে আমরা ই পাবো।
ই ই বের করলে দেন 0.622 এখানে কিউভি এর ই ডিভাইড বাই পি, তাহলে কিউভি বের হবে। আর রো এ বের করতে পি ডিভাইড বাই আর এ টি, টি আছে আর এ বের করতে হবে আমাদের এই ফর্মুলা দিয়ে এখানে, তারপরে যেটা আসে আর কি অ্যান্সার। আর উপরে মনে হয় একটা ভুল ছিল গত ক্লাসে, আচ্ছা এখানে তোমরা বলো নাই, এখানে একটা ভুল আছে, এটা 0 পয়েন্ট হবে না, এটা 611 হবে ই এর ফর্মুলা। এই হলো আমাদের এই চ্যাপ্টার।